জীবনের আনাচে কানাচে যে তুচ্ছ আবর্জনাগুলো পড়ে থাকে সেগুলো কুড়িয়ে বাড়িয়ে রান্না করেন। রান্নাটা এত স্বাদু হয় সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তবে শুধু রান্না স্বাদু হয় এমন নয়, রান্নায় জ্বালা থাকে। কারণ উনি ভিতরের অন্তরের যন্ত্রণাটা ফুটিয়ে তোলেন তার ওই রান্নার মধ্যে। রান্নাটা কিসের? সাহিত্যের। জীবনের আনাচে কানাচে পড়ে থাকা আবর্জনা থেকে সাহিত্য সৃষ্টি করেন যিনি, আসুন দেখি তার নাম। চেনা ভূমি থেকেই শুরু তার কথাযাত্রা, কিন্তু নগর চতুষ্পাঠী পেরিয়ে তিনি এসে দাঁড়ান এক অচেনা গোলাপে। সে গোলাপ হলদে, পাপড়িতে তার চেনা ছক উল্টে দেওয়া টেক্সচার। জীবনের কোণে পড়ে থাকা তুচ্ছ আবর্জনা থেকেই লেখা রাঁধেন তিনি। পদগুলি স্বাদু হলেও জ্বালা থাকে, কেননা লেখার গহনে তিনি রেখে দেন দেশলাই কাঠির প্রমিত প্রজ্বলন। মননের সঙ্গে পর্যবেক্ষণ, বোধের সঙ্গে ভালোবাসা মিশে রূপ পায় তাঁর স্বপ্ন। স্বপ্ন তিনি শুধু দেখেনই না, দেখানো। ছোট সময়কে বড় সময়ে গেঁথে দেন। জলের ওপর পানির মতোই প্রবাহিত করে দেন এককের লড়াইকে। তাঁর অক্ষরমালা প্রায়শই সীমানা ফেলে এগিয়ে পড়ে। তাঁর কলম উদ্ধত, লাফিয়ে উঠে ভেঙে দেয় সমস্ত ট্যাবু। নিছক লিঙ্গ নির্মিতির ধারাপাতে বন্দী না থেকে সমপ্রেম বা এলজিবিটি নিয়ে ভারতীয় তথা বাংলা সাহিত্যের চিরনৈঃশব্দের অবসান ঘটান। কিমপুরুষদের অন্ধকার যন্ত্রণার কথক হয়ে ওঠেন এই সময়ের এক মরমী ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২-এ সম্মানিত শ্রী স্বপ্নময় চক্রবর্তী। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। একটা জোরে হাততালি স্বপ্নময় বাবুর জন্য। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করব, প্লিজ স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আসুন। একই সঙ্গে আমি স্বপ্নময় বাবুর জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, মিস্টার দীপ্তিমান দাশগুপ্ত, গ্রুপ চিফ অপারেটিং অফিসার আইইএম, ইউইএম গ্রুপ অ্যান্ড আইইএম রিসার্চ ফাউন্ডেশন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আরও এক বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্লিজ শীর্ষেন্দু বাবু মঞ্চে আসবেন। এবং দেশ প্রকাশনের কর্তা অপু দে, আমি তাকেও দেখেছি, প্লিজ মঞ্চে আসবেন। অপু বাবুকেও আমি মঞ্চে ডাকছি। আমি উত্তরীয় পড়াতে অনুরোধ করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বাবু, তাকে প্লিজ উত্তরীয় পড়িয়ে দেবেন। শংসাপত্র আছে, বিশ্বজয় বাবুকে বলবো শংসাপত্রটি হাতে তুলে দিতে। ট্রফিটি অবশ্যই আমি অপু বাবু এবং শীর্ষেন্দু বাবুকে অনুরোধ করব স্বপ্নময় চক্রবর্তীর হাতে তুলে দিতে। যেভাবে আপনি রান্না করেন জীবন থেকে আনাচে কানাচে আবর্জনা কুড়িয়ে, দু কথা আজকে সন্ধ্যের জন্য। না, আমি এমনিও রান্না করতে ভালোবাসি, আলু, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স ইত্যাদি। জীবনের আবর্জনা থেকে শুধু নয়, আসল যে আমাদের খাবার জিনিস থেকেও রান্নাটা একটা ভালো, এটাও একটা সৃষ্টি। তবে এত ঝলমল আলো, ঝলমলে আলো, এরকম জরির মতো রোশনাই, এত ঝকমারির মধ্যে আমি কখনো সাহিত্য পুরস্কার নিইনি। এর আগে অনেকবারই পুরস্কার নিয়েছি, আর ভাগ্যক্রমে অনেকবারই শীর্ষেন্দুদার হাত থেকেই আমি নিয়েছি। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অভিনন্দন সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২,
সাহিত্যে সম্মানিত হয়েছেন স্বপ্নময় চক্রবর্তী। আজ আমাদের সঙ্গে রয়েছেন লেখক। আমরা জি24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সম্মান পেয়ে আপনার অনুভূতিটা কিরকম? সম্মান পেয়ে যেমন সবার হয় তাই ভালো লাগছে, বেশ ভালো লাগছে। একটু পুরনো কথায় ফিরে যাই, কবে থেকে ভাবলেন যে গল্প লিখবেন, যা দেখছেন চারপাশে সেটা কথা সাহিত্যে ফুটিয়ে তুলবেন? এটা না কখনো দিনক্ষণ ঠিক করে হয় না, ঝপাং করে লাফিয়ে পড়লাম সেই গল্প লেখার পুকুরে, ওরকম নয়। একেবারে যদি লেখালেখির কথা বলতে হয়, একদম ছোটবেলাকার কথা মনে পড়ে, যেটা সূত্রপাত যদি বলি রান্নাঘরে। আমাদের মা, ঠাকুমা, পিসিমা সবাই, তখন তো গ্যাস ছিল না, ঘুঁটে উনুন ধরাতে হতো, কয়লা ভাঙতে হতো, একটা উনুন সাজিয়ে ঘুঁটে দেওয়া, তারপরে সেই ধোঁয়া উঠতো। ওই যে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে বাড়িতে, বড়রা কাশছে, আর আমার মা লজ্জা পাচ্ছেন। বয়স্কদের কাশিতে আমার মায়ের লজ্জা, কারণ মা উনুনে ধোঁয়াটা দিয়েছেন। এই ধোঁয়াটা থেকেই আমার পরবর্তীকালে দেখেছি যে আকাশে যখন মেঘ হয়েছে, সেই তখন আমার রান্নাঘরের ওই উনুনের ধোঁয়ার কথা মনে পড়ে। বোতল দৈত্য যখন আমি ছবিটা দেখেছি, তখনও সেই রান্নাঘরের কথাই মনে পড়েছে, আর আমার মায়ের কথা মনে পড়ে। তো আমার মার দুঃখ ছিল, একা একা বসে বসে কার সঙ্গে যেন কথা বলতো, একটা বট গাছের সাথে কথা বলতো। বাড়ির কোনায় একটা বট গাছ, বট গাছের উপরে লাল লাল ফল, ছাদের ওপরে উঠে বিড়বিড় করে কি হয়তো বট গাছকেই দুঃখ কথা জানাতো কিনা জানি না, কিন্তু আমি আমার মায়ের দুঃখ কথা জানাতাম আমার নিজের মতন করে। কোথায় না, আমাদের বাড়িতে একটা কালো রঙের বারান্দা ছিল, খড়খড়ে বারান্দা, আর আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন, তার পকেটের যে চকের খণ্ড, সেখানে একটা সদ্য স্বাক্ষর, আমি তখন একটার পর একটা অক্ষর জুড়ে জুড়ে আমি কিছু ভাব প্রকাশ করতাম। সেটা হয়তো মায়েরই কথা বলতাম, নইলে মা কেন তাড়াতাড়ি একটা ভিজা ন্যাকড়া এনে বলবে না না এসব লিখতে নেই, মুছে ফেলে দিত মা। পরবর্তীকালে দেখেছি যে অন্যের কথা নিজের কথা হয়ে যায়। হ্যাঁ, তো কবিতাও লেখার চেষ্টা করেছি, কিন্তু কবিতা লেখা খুব কঠিন, একটা সার্থক কবিতা হয় না। বরং গদ্যে অনেক কথা বলা যায় আর কি। মানে কবিতা একটু খুব কঠিন একটা আর্ট ফর্ম। সত্যিকারের কবিতা লেখা সত্যিই কঠিন। আমি কবিতা লিখে চেষ্টা করেছিলাম ছোটবেলায়, যখন আমার সমসাময়িক কবিদের কবিতা দেখলাম। আমার সমসাময়িক কবিরা ছিলেন এই পার্থপ্রতিম কাঞ্জিলাল, নিশীথ ভর, অমিতাভ গুপ্ত, ধৈর্যটি চন্দ, এরা সবাই, এদের যখন কবিতা আস্তে আস্তে পড়লাম, তখন দেখলাম আমি যেগুলো লিখছি ওগুলো কিচ্ছু হচ্ছে না। তো আমি তারপরে গদ্য লিখলাম, এবং সেই মানে গদ্যগুলো মানে হতে লাগলো মনে হচ্ছে, কারণ ওগুলো তো কোথাও দিলে সঙ্গে সঙ্গে ছেপে দিত। জীবনকে দেখা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন মানে বিভিন্ন জায়গায় শহরের বাইরে চাকরি করেছেন, সেখান থেকে হচ্ছে যে জীবনকে যেভাবে দেখেছেন সেগুলো পরবর্তীতে আপনার লেখায় উঠে এসছে। সেই যে চলাটা জীবনের, সেটা হচ্ছে সেই সম্পর্কে যদি কিছু বলেন, যে সেখান থেকে কিভাবে হচ্ছে যে নিজেকে তৈরি করা, বা পরবর্তীতে যে চরিত্র নির্মিতিতে সেইগুলোকে, সেই সমস্ত স্মৃতি। হ্যাঁ, কিভাবে জড়িয়ে সবারই গেল? তো একটা করে জীবন থাকে এবং জীবন যাপন থাকে, এবং সেই জীবন যাপনের অনুভব যদি ভাষায় প্রকাশ করা হয়, হ্যাঁ, তখন সেটা যদি এমন করে যদি প্রকাশিত হয় যেটা ওই মুহূর্তের অনুভব চিরকালীন অনুভব হয়ে যেতে পারে। একজনের সমস্যা অনেকের সমস্যা হয়ে যেতে পারে, একজনের কথা অনেকের কথা হয়ে যেতে পারে, সেভাবে যদি বলা যায়, তাহলে বোধহয় একটা কিছু মানে তৈরি হয় আর কি, মানুষের সাথে শেয়ার করা যায়। সাহিত্যের সাথে সহিত শব্দটা আছে, মানে 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 একের কথা অন্যের মধ্যে যাওয়া। তো এইভাবে হয়। প্রত্যেকের জীবন আলাদা আছে। আমিও একদম ছোটবেলা থেকেই একটা জীবনযাপনের সঙ্গী। আমি তো বললাম মানে বহু মানুষের সঙ্গে থেকেছি, ভাড়া বাড়িতে থেকেছি, বস্তির ছেলে মেয়েদের সাথে আমি বড় হয়েছি, এবং রোজগার করার জন্য যারা ঠোঙা তৈরি করতো কিংবা আরও ছোটোখাটো কাজ করতো, সেই সব কাজেও কখনো কখনো আমি সঙ্গী হয়েছি। তো এইভাবে যে জীবনটা করেছি। পরবর্তীকালে প্রথম চাকরির সূত্রে আমি বিহারে গেলাম এবং অন্য একটা জগৎ দেখলাম। তারপরে এরপরে ওই চাকরিটার পরে আমি ভূমি রাজস্ব দপ্তরে চাকরি পাই 1974 সালে। সেই চাকরিটা একেবারে অন্যরকম জীবন। আমার কলকাতার বাগবাজারের গলির জীবন ছাড়িয়ে আমি চলে গেলাম বিস্তীর্ণ মাঠে,
সেখানে দেখলাম একজন ধান রুয়েছে এবং একজন চাষি প্রতিদিন অপেক্ষা করছে কবে ধান পাকবে বলে। ওই ধান আস্তে 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 পাকছে, ধানের ভাড়ে গাছগুলো নুয়ে গেল, তারপরে সেই ধান ঝাড়া হলো। আমি তখন দেখতে লাগলাম পশ্চিম থেকে সব শ্রমিকরা আসছে এটা কাটবে বলে। ধান কাটা হওয়ার পরে মানুষের মধ্যে উৎসব দেখলাম, নবান্ন উৎসব, আদিবাসীদের জীবন দেখেছি, তারপরে গ্রামের ম্যাজিশিয়ানদের দেখেছি, গ্রামের যেগুলো কোয়াক ডাক্তার, হাতুড়ে বদ্যি, এদের দেখেছি। মানুষের মধ্যে মানুষের ভীষণ সহমর্মিতা দেখেছি। আবার মানুষের পেছনে মানুষ যে কেমন হিংস্র হয়ে যায় মাঝে মাঝে, সেটাও যে লক্ষ্য করিনি তা নয়। এই সমস্ত দোষে গুণে মিলেই তো মানুষ। এই সব মানুষকে দেখা এবং মানুষকে দেখেছি, সেটারই যে হুবহু চিত্ররূপ আমার সাহিত্যে উঠে আসে সেটা নয়। একটা মনে হয় সবসময় যেটা দেখছি তার থেকে আরেকটু অন্যরকম, যেটা হলে ভালো হতো সেটা লেখা দরকার আর কি। যেটা হলে ভালো হতো সেটাকেই এমন করে লিখতে হয় যেটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এবার যে প্রসঙ্গে আসি, যেটা মানে যে লেখার কথা ছাড়া আপনার সঙ্গে মানে আপনার সম্পর্কে বলতে গেলে প্রথমে আসে হলদে গোলাপ। একটা বিস্তীর্ণ একটা সময় ধরে এই উপন্যাসের জন্য আপনি কাজ করেছেন, রিসার্চ করেছেন। আমরা আকাশবাণীতে আপনি যখন অনুষ্ঠান করেছেন যে এই একদম ট্যাবু ভেঙে লিঙ্গ নির্মিতি নিয়ে যে একটা খোলা প্ল্যাটফর্মে আলোচনা হতে পারে, এই অনুষ্ঠানটা যখন ভাবনা, কিসের প্রেক্ষিতে এই ভাবনাটা তখন এলো? তখন তো এভাবে আমরা ভাবতে তখনও আমরা এতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। আমি বলি, তার আগে এই হলদে গোলাপ লেখার আগে আমি ছোট গল্প, বেশ কিছু ছোট গল্প লিখেছি এবং এই সমস্ত ছোট গল্পের মধ্যে অনেক কিছুই লিখেছি যা মানে আগে ঠিক এভাবে লেখা হয়নি। যেমন মানুষের সঙ্গে মেশিনের যে একটা অদ্ভুত সম্পর্ক আছে, সেটা আমি একদম গত শতাব্দীর 9-এর দশকে একটার পর একটা গল্পে মানুষ এবং মেশিন এগুলো লিখেছি আমি। তারপরে আরো কিছু কিছু যেগুলোকে বলে যে ট্যাবু সাবজেক্ট, হ্যাঁ, সেগুলোও করেছি। তো আকাশবাণীতে আমি যখন কাজ করতাম তখন দেখেছি যে মানে স্বাস্থ্য বিভাগে এমন কিছু কিছু প্রশ্ন আসতো যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হতো না। এগুলো ভাবা হতো এগুলো অশ্লীল বা এগুলো নোংরা, এগুলো খারাপ, মানে এগুলো এইসব নোংরা ঘেটে লাভ নেই ইত্যাদি ইত্যাদি। তো তখন আমরা ভাবলাম যে এগুলো তো জীবনের সঙ্গে জড়িত, এগুলোর উত্তর দেব না কেন? হ্যাঁ, দেখাই যাক না। আর বেতারের একটা সুযোগ আছে যেখানে প্রশ্নকর্তা আর যিনি উত্তরদাতা তাদের সব সামনাসামনি দেখা হচ্ছে না। ওই চিঠিতে যেগুলো আসছে প্রশ্নকর্তাকে তো দেখা যাচ্ছে না, আর যে উত্তর যদি দেয় সাবলীলভাবে যদি দেয় তাহলে সবকিছুই বলা যায়। এবং এই যে জীবনের চলা মানুষের সাধারণ, আপনার লেখা আমরা বারবার দেখেছি যে খুব যে হাটে মাঠের কথা আপনি বললেন, যে হাটে মাঠে সাধারণ মানুষের যে কথাগুলো সেগুলো খুব বারবার উঠে এসছে। আবার জলের যখন আমি যে দেখছি কলোনি জীবন, একটু আগে যে কথাটা আমার এই আপনার কথা শুনতে শুনতেই মনে হলো যে কলোনি জীবন, একসাথে বেঁধে বেঁধে থাকা যে জীবন, সেগুলো উঠে এসছে। মানুষের যে স্বাভাবিক যে একটা জীবন, এই অনুপ্রেরণাগুলো কলকাতা শহর থেকে কতটা পেয়েছেন, গ্রাম বাংলা থেকে কতটা পেয়েছেন? আসলে মানে খুঁজতে জানতে হয়। আমার এই কলকাতা শহরে আমি যেখানে থাকি এইখানেই তো উদ্বাস্তু কলোনি আছে, এখন সব বিরাট বিরাট বাড়ি হয়ে গেছে। এই বেলগাছিয়া থেকে একটা রেল লাইন ছিল, সেই রেল লাইন দমদম পার্ক হয়ে বাগুইহাটি হয়ে একদম হাসনাবাদের দিকে চলে যেত। এই রেল লাইনটা মার্টিন বার্নের রেল লাইন ছিল। এই রেল লাইনটা যখন পরিত্যক্ত হয়ে গেল এবং তারপরেই তো রিফিউজি স্রোত আসতে লাগলো, 50 বা 52 পরবর্তী রিফিউজিরা অনেকেই এই রেল লাইনের ধারে ঝুপড়ি বেঁধে থাকতে লাগলো। পরবর্তীকালে এগুলোকে আইনজ্ঞ করা হলো, মানে আইনত বৈধ বলে ঘোষণা করা হলো, কাগজপত্র ঠিক ছিল মানে করা হলো, নইলে এরা সবাই ছিল দখলদার। কেমন? তো আমি জলের উপর পানিতে মোটামুটি এই অঞ্চলটাই সার্ভে করে আমি লিখেছি। তবে তার আগে তো আমি কলোনি জীবন দেখেছি,
আমি বললাম বাগবাজারে ছিলাম, বাগবাজার থেকে আমরা বিরাটিতে চলে গেলাম, বিরাটিতে একটা কলোনিতেই কিছুদিন ছিলাম, তারপরে বাবা অন্য জায়গায় বাড়ি করলেন। সেই কলোনি জীবনটা আমি একেবারে সামনে থেকে দেখেছি। সেইখানে জাতপাত নেই, সেখানে এক পুকুরে সবাই স্নান করে, সবার ঘরের কথা সবাই জানে, একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে, কেউ টিউবওয়েলে জল আনতে গেলে আরেকজন কেউ পাম্প করে দেয়, একজনের হাতে ব্যথা হলে বাসন মাজতে পারছে না, তখন পাশের বাড়ির কেউ বাসনটাও মেজে দেয়। এই সমস্ত কাণ্ড কারখানা জল পানি সব মিলেমিশে এক হয়ে থাকে। একদম তাই। আজকে মুহূর্তে দাঁড়িয়ে মানে আপনি মানে যেহেতু আমরা একজন আপনার কাছে এসেছি, একটা বিষয় খুব আমার জানতে ইচ্ছে করছে যে এমন কিছু বিষয় আছে যেগুলো এখনো মনে হয় যে বাংলা সাহিত্যে এখনো হয়তো লেখা হয়নি, লেখা হওয়াটা খুব দরকার, বা আপনি লিখতে চাইছেন। হ্যাঁ, এখনো অনেক বিষয় আছে যেগুলো একেবারেই লেখা হয়নি। আকাশবাণীর স্মৃতিকথা অনেক লেখা হয়েছে, কিন্তু একটা ফিকশনের মধ্যে লিখলে পরে একটা যদি কাহিনীর মধ্যে দিয়ে, এর আগে রেডিও নিয়ে কোনো উপন্যাসই হয়নি। যেমন হলদে গোলাপ যে বিষয়টা নিয়ে লেখা, আগে বাংলায় তেমন হয়নি, হয়েছে হবে, হয় একেবারে হয়নি বলবো না, তো এভাবে হয়নি। আর রেডিও নিয়েও কোনো ফিকশন বা উপন্যাস হয়নি। আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে লেখা হয়নি। যেমন ধরুন নকশাল আমল নিয়ে লেখা হয়েছে ঠিকই, তখন নকশাল আন্দোলন ভেঙে যাওয়ার পরে বেশ কয়েক বছর একটা বিজ্ঞান আন্দোলন এবং স্বাস্থ্য আন্দোলন হয়েছিল। সেই স্বাস্থ্য আন্দোলনের একটা প্রোডাক্ট মানে একটা পাওয়া যেটা, সেটা হচ্ছে জেনেরিক ওষুধ। সেই জেনেরিক ওষুধ এবং স্বল্প দামের ওষুধ এতদিন পরে হয়েছে, যদি ওটা ঠিক চলতে পারে, যেমন জনৌষধি এবং প্রেসক্রিপশনে জেনেরিক নাম দেওয়া, এতে করে ওষুধের দাম অনেকটা কমে। অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা হতো, সেগুলো অনেকটা সচেতন হয়েছে, অনেক ডাক্তারবাবু করেন না। তবে স্বাস্থ্যটা এখন একেবারে বাণিজ্যিক হয়ে গেছে, সম্পূর্ণভাবে এতটা বাণিজ্যিক হওয়ার কথা ছিল না। একটা স্বাস্থ্য আন্দোলন তৈরি হয়েছিল ওই 1980 থেকে ওটা প্রায় অনেকদিন চলেছিল, এবং বিজ্ঞান আন্দোলন হয়েছিল। উৎস মানুষ বলে একটা পত্রিকা ছিল, অন্বেষা বলে একটা পত্রিকা হয়েছিল, কোয়ার্ক বলে একটা পত্রিকা হয়েছিল, বিভিন্ন বিজ্ঞান ক্লাব গড়ে উঠেছিল। তো সেটা নিয়ে তেমন লেখা হয়নি। আমি পাউডার কৌটো টেলিস্কোপে কিছুটা লেখার চেষ্টা করেছি, কিন্তু এই বিষয়টা এখনো অজ্ঞাত থেকে গেছে। এটা নিয়ে মানে লেখার কথা ছিল, আরো অনেক কিছু ছিল, কিছু লিখতে হয়তো। আমরা নিশ্চয়ই আশা করি আগামী দিনে আপনার থেকে এই ধরনের, যখন আপনার ভাবনায় আছে এই ধরনের, আমার ভাবনায় ছিল, কিন্তু আমার এখন আর এত মানে আগে করলে হয়তো হতো। এগুলো কি হয়, আমাকে ধারাবাহিক না লেখার সুযোগ পেলে পর এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায় না। আমি ধারাবাহিক লেখার সুযোগ পেলাম যখন আমার প্রথম ধারাবাহিক ওই হলদে গোলাপ, সেটা তখন আমার প্রায় 60 বছর বয়স। আমরাও চাই আপনার হাত থেকে, আপনার কলম থেকে হচ্ছে যে অনেক বিষয় আরো নতুন করে নতুনভাবে হচ্ছে যে আমরাও যাতে চিনতে পারি, যেভাবে আমরা দেখি না, হয়তো আমরা হয়তো মুখ ফিরিয়ে থাকি, সেই জিনিসগুলো যাতে আমরা একটু চিনতে পারি, জানতে পারি আপনার কলমের মাধ্যমে। সেই তো পাঠক হিসেবে আমাদের সকলের সেই ইচ্ছাটা থাকবেই। অনেক ভালো থাকবেন স্বপ্নময় বাবু, নমস্কার। আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।